আবারও 2 শতাধিক মৃত্যু, প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, সামাল দেয়া কঠিন হয়ে যাবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। লঞ্চ ফেরিতে উপচে পড়া ভিড়, বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ। কোরবানির পশুর হাটে সরবরাহ প্রচুর, ক্রেতা কম, স্বাস্থ্যবিধি মানছেন না বিক্রেতারা। মুক্তিযুদ্ধ নিয়ে আবারও অপপ্রচার, মাঠে সক্রিয় বার্গম্যান তাসনিম চক্র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় 17 অক্সিজেন ব্যাংক, চলতি মাসেই সরবরাহ। একদিনের ব্যবধানে করোনায় 204 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 82 জন। সপ্তাহ ব্যবধানে মৃত্যু বেড়েছে 15.90%। করোনার রোগীর সংখ্যা বেড়ে গেলে হাসপাতালে শয্যা বাড়িয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। তাই ঈদকে কেন্দ্র করে সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েই চলেছে। হাসপাতালগুলোতে সেবা দিতে হিমশিম চিকিৎসক, নার্সরা। 24 ঘন্টায় আরও 204 জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃত্যু 17,669। 29,214 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 8,489। মোট শনাক্ত 10,92,411। নতুন 8,820 জন সহ সুস্থ হয়েছে 9,23,163। আগের দিনের চেয়ে পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 29.06%। মৃত্যু 1.62%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 82 এবং খুলনা বিভাগে 49 জন। পুরুষ মারা গেছে 125 জন। সপ্তাহ ব্যবধানে মৃত্যু বেড়েছে 15.90%। শনাক্ত বেড়েছে 13.74% এবং সুস্থতা বেড়েছে 41.30%। এদিকে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণ বাড়লে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। আমরা যতই নিয়োগ দিই না কেন, সংক্রমণের হার যদি 3 গুণ 4 গুণ বাড়ে, আর আমাদের 10-15,000 সিট আছে, সেটা যদি 40,000 রোগী হয়, তখন তো আর এটা সম্ভব হবে না। কাজে সমালোচনা যাই করেন, বাস্তবতাটা এইটাই। সামনে ঈদ আছে, এই কয়টা দিনের মধ্যে যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়, যে স্বাস্থ্যবিধিগুলো মেনে যাতে কাজ করে, আমরা সেটা আশা রাখি। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 72 লাখের বেশি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বিভিন্ন জেলায় কয়েকদিন সংক্রমণ হারের উঠানামা হচ্ছে। চুয়াডাঙ্গায় সংক্রমণ বাড়লেও কিছুটা কমেছে রাজশাহীতে। টাঙ্গাইলে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 16 জন ও উপসর্গ নিয়ে 5 জন সহ মোট 21 জনের মৃত্যু হয়েছে। 960 জনের নমুনা পরীক্ষায় 305 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 31.73%। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 8 জন করোনায় ও উপসর্গে 9 জন মারা গেছেন। 24 ঘন্টায় 406টি নমুনা পরীক্ষায় 108 জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীতে একদিনে আরও 16 জনের মৃত্যু হয়েছে। করোনায় 8 জন, 2 জন মারা যান করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায়। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 6 জন। রাজশাহীতে সামান্য কমেছে করোনা ভাইরাস সংক্রমণের হার, যা আগের দিনের চেয়ে 2.85% কমে শনাক্তের হার 31.92%। খুলনার 2 হাসপাতালে করোনা ও উপসর্গে 11 জনের মৃত্যু হয়েছে। করোনায় 10 জন ও 1 জন উপসর্গে মারা গেছেন।
চুয়াডাঙ্গায় 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে, 5 জন করোনায় ও 3 জন উপসর্গে মারা যান। শনাক্তের হার আগের দিনের চেয়ে 57.72% বেড়ে হয়েছে 81.48%। পাবনায় করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে, নতুন আরও 230 জন করোনায় আক্রান্ত হয়েছে। টাঙ্গাইলে করোনায় 3 জন ও উপসর্গে 3 জন সহ 6 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার 48.93%, যা আগের দিনের চেয়ে 15.78% বেশি। গাজীপুরে মারা গেছেন 2 জন, সংক্রমণের হার 53.03%। রত্না জামান, একুশে টেলিভিশন। সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড়। সদরঘাট এলাকায় নেই তিল ধারণের ঠাঁই, গাদাগাদি করে যাত্রী নিয়েই চলছে লঞ্চ। এদিকে অর্ধেক যাত্রী নিয়ে চলার কথা থাকলেও মানছে না কেউ। অভিযোগ আছে বাড়তি ভাড়া নেয়ার। তবে স্বস্তি ট্রেন যাত্রায়। রাসেল খানের রিপোর্ট। সদরঘাট এলাকায় নেই তিল ধারণের ঠাঁই। সকাল থেকে গন্তব্যে ছেড়ে গেছে দক্ষিণাঞ্চলের লঞ্চ। প্রবেশ গেটে তাপমাত্রা মাপার যন্ত্র থাকলেও কারো নজর নেই, যে যেভাবে পারছেন প্রবেশ করছেন। সদরঘাট লঞ্চ টার্মিনালের এমন দৃশ্যই বলে দেয় উপেক্ষিত স্বাস্থ্যবিধি। করোনা মহামারীর মধ্যেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। সীমিত যাত্রী নিয়ে চলার কথা থাকলেও তা মানা হচ্ছে না। দ্রুতভাবে ঢুকতে পারতো, বাস মানে সিঙ্গেলি ঢুকতে পারতো, সিঙ্গেলি বসতে পারতো। সরকারের বৃদ্ধি অনুসারে আমরা ভাড়া বৃদ্ধি দিয়েছি, কিন্তু স্বাস্থ্যবিধির বালাই ওদের কাছে নাই। প্রতি সিট প্রত্যেকটা সিট টিকিট বিক্রি হয়ে গেছে। বাড়তি ভাড়া নেক আমাদের স্বাস্থ্যবিধি মানুষ, কারণ বাসে এক সিট খালি রাখতেছে, এক সিট নিতেছে দূরে, কারণ লঞ্চে এইভাবে কেন? একই চিত্র সড়ক পথে। আগের নিয়মে চলছে গণপরিবহন, রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। 900 টাকা 1000 টাকা এইভাবে নিচ্ছে, মানে ডবল হিসেবে যেভাবে নেয় আর কি। লকডাউনে সবার তো আর সম্ভব না, যাদের সম্ভব তারা হয়তো যেতে পারছে, আর যাদের সম্ভব না তারা হয়তো ভেঙে যাবে। নরমালি 620 টাকা নিতে, তাহলে এখন নিচ্ছে 700 টাকা, 80 টাকা বেশি নিচ্ছে। তবে কর্তৃপক্ষের দাবি, সড়কে যানজটের কারণে এমন পরিস্থিতি। স্বাস্থ্যবিধি মেনে 2 সিটে একজন বিক্রি করতেছে, তারপরে সংকট, তারপরে যাত্রী আছে। তবে স্বস্তিতে বাড়ি ফিরছেন ট্রেনের যাত্রীরা। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছে ট্রেন। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে মহাসড়ক ও ঘাটগুলোতে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু এলাকায় 15 কিলোমিটার জুড়ে তীব্র যানজটের তৈরি হয়েছে। মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় কয়েক দফায় টোল আদায় বন্ধ থাকে। এ সময় দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেতু থেকে টাঙ্গাইলের বিক্রমহাটি পর্যন্ত 15 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। এছাড়া গরু ব্যবসায়ীরাও বিপাকে। দক্ষিণবঙ্গের 21 জেলার ঘরমুখো মানুষের ভিড় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। অন্যদিকে শিমুলিয়া ঘাটের অভিমুখে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় 7 কিলোমিটার পণ্যবাহী ট্রাকের সারি। সকাল থেকে পাটুরিয়া ঘাটের যাত্রীবাহী যানবাহনের চাপ বেশি না থাকলেও ট্রাকের চাপ বেশি। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। মহাসড়কে যাত্রী পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনেক পরিবহন নিয়ম মেনে এবং শর্ত মেনে চলছে না। আমি পরিবহন শ্রমিক ও মালিকদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং নিয়ম মেনে যাত্রী পরিবহনের আহ্বান জানাচ্ছি। অতিরিক্ত ভাড়া যেন কোনো অবস্থাতেই আদায় না করা হয়, তা না হলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএকে নির্দেশনা দেওয়া হচ্ছে। রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে গরুর সরবরাহ প্রচুর। মেসি আর কালো মানিক বসিলা হাটের সবচেয়ে বড় গরু। 1000 কেজি ওজনের এই গরু দুটির দাম হাঁকা হচ্ছে 8 থেকে 10 লাখ টাকা। তবে হাটগুলোতে নেই তেমন ক্রেতা, আর বিক্রেতাদের মাঝে বালাই নেই স্বাস্থ্যবিধির। মাহমুদ হাসানের রিপোর্ট। কালো মানিক, ওজন প্রায় 1000 কেজি, দাম 10 লাখ টাকা, সাথে আছে ফ্রি খাসি। এমন ওজনের আরেক গরু, নাম তার মেসি, দামও প্রায় একই। গরু দুটি মোহাম্মদপুরের বসিলা হাটে উঠেছে। আমার গরুর নাম কালো মানিক, দাম চাচ্ছি আমরা 10 লাখ। এটার নাম হচ্ছে মেসি রাখছি, আর ওজনটা হচ্ছে 1000 কেজি।
হাটে গরুর অভাব নেই, আছে পর্যাপ্ত মহিষ ও খাসি। বিক্রির অপেক্ষায় সময় গুনছেন বিক্রেতারা। আমরা রাত্রে নামছি, ক্রেতা পাই নাই এখনো। হাটে ক্রেতার সংখ্যা খুবই কম, দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 1,20,000 টাকা করে গরু বেশি ভালো লাগে, আমার সামর্থ্য অনুযায়ী আমি গরু কিনছি। একটু দাম বেশি চাচ্ছে, যেহেতু ওনারা চিন্তা করতেছে যে আরো তো সময় আছে। গরুর দাম এখানে এখন একটু বেশি যাচ্ছে, যেহেতু আরো 4-5 দিন বাকি আছে, তো এরা একটু দামটা যাচাই বাছাই করতেছে। যারা গরু তুলছে মার্কেটে, তারা নিজেদের পোষাইলে গরু বিক্রি করে ছেড়ে দেওয়া উচিত। ক্রেতাদের মুখে মাস্ক থাকলেও অধিকাংশ বিক্রেতা মাস্ক ব্যবহার করছেন না। এখানে যে কজন বসে আছেন একজনের মুখে মাস্ক নাই। ক্রেতারা যখন আসবে সবাই, আমরা তখন মাস্ক সবাই মুখে দেব। ইজারাদার বলছেন স্বাস্থ্যবিধি মানতে বারবার তাগিদ দেওয়া হলেও বিক্রেতারা তা মানছেন না। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। উন্নত ও কল্যাণকর বাংলাদেশ গড়তে কৃষির সাথে শিল্প ও প্রযুক্তির সমন্বয়ের কথা জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী হতে যাওয়া ডক্টর শামসুল আলম। 21 টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে মেগা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে কাজ করবেন বলেও জানান তিনি। আমাদের যে আজকের উচ্চতর প্রবৃদ্ধি, সেটি অর্জনের অন্যতম কারণ হলো এই পরিকল্পনা মাফিক এগোনো। এখন আমাদের প্রয়োজন বড় বড় যে মেগা প্রকল্পগুলো অর্থনীতি রূপান্তরের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মেট্রো রেল, পদ্মা সেতু, আমাদের কর্ণফুলী টানেল, তো ইত্যাকার প্রকল্পগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং করে যাব। এই জন্য যে এগুলো সমাপ্ত হলে দেশে প্রবৃদ্ধির হার আরো বাড়বে। মুক্তিযুদ্ধ নিয়ে শর্মিলা বসু ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর যোগসাজশ একই সূত্রে গাঁথা। শর্মিলা বসুর লেখা ডেড রেকনিং মেমোরিজ অব দ্য 1971 বাংলাদেশ ওয়ার বইয়ের প্রতিটি পাতায় তার প্রমাণও আছে। শর্মিলার পুরনো এই প্রোপাগান্ডা নিয়ে নতুন করে এবার মাঠে নেমেছে স্বেচ্ছায় ইউরোপে নির্বাসিত বিতর্কিত সাংবাদিক তাসনিম খলিল ও তার নেত্র নিউজ। শর্মিলা ও তাসনিমের সাথে বাংলাদেশ বিরোধী তৎপরতায় মুখ্য ভূমিকা পালন করছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা স্বীকৃত বিষয়। 30 লক্ষাধিক প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ, এ বিষয়ে পাকিস্তানপন্থীরা ছাড়া আর কারো কোনো প্রশ্ন নেই। পাকিস্তানি ষড়যন্ত্রের সঙ্গে সুর মিলিয়ে যারা দাবি করেন 26,000 নিহত হয়েছেন, তাদেরই একজন শর্মিলা বসু। শহীদদের সংখ্যা নিয়ে তার বইয়ে তিনি জানাচ্ছেন 50,000 থেকে 1 লাখ মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশ বিরোধী পাকিস্তান মনা এমন ভাবনার সাথে প্রোপাগান্ডা নিয়ে নতুন করে এবার মাঠে নেমেছে স্বেচ্ছায় ইউরোপে নির্বাসিত বিতর্কিত সাংবাদিক তাসনিম খলিল ও তার নেত্র নিউজ। 1 জুলাই নেত্র নিউজে তুলে ধরা হয়েছে শর্মিলা বসুর লেখা ডেড রেকনিং মেমোরিজ অব দ্য 1971 বাংলাদেশ ওয়ার বইয়ের মিথ্যা তথ্যগুলো, যার মুখ্য উদ্দেশ্য মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সত্যকে বারবার ভুলুণ্ঠিত করার অপচেষ্টা। যদিও মুক্তিযুদ্ধ ও গণহত্যাকে বিকৃত করে শর্মিলা বসুর লেখা বইয়ের যৌক্তিক সমালোচনা করেও লেখালেখি হয়েছে গণমাধ্যমে, সেখানেই শর্মিলা বসুকে মিথ্যাচারের দায়ে অভিযুক্ত করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়েও প্রোপাগান্ডায় মেতেছিল তাসনিম খলিল ও তার সহযোগীরা। নেত্র নিউজ এবং অন্যান্যরা পাকিস্তানপন্থীরা বাংলাদেশের গণহত্যাকে অস্বীকার করার জন্য, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার জন্য, বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবার জন্য এই অপপ্রচারগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছে। এসব ঘটনার মুখ্য ভূমিকায় আছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। বিএনপি জামায়াত ও যুদ্ধাপরাধীদের মুখপাত্র হিসেবে কাজ করা এই বার্গম্যান এখন পশ্চিমা বিশ্বে বসে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাচ্ছেন। যুদ্ধাপরাধীদের বিচারে শুরু থেকেই যিনি বাধা দিয়ে এসেছেন, ছড়িয়েছেন নানা মিথ্যা প্রচারণা। আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাস্তি পেতে হয় তাকে। বিশিষ্টজনরা বলছেন তাদের একমাত্র লক্ষ্য অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করা। ডেভিড বার্গম্যান একজন ইহুদি, কামাল হোসেনের জামাই, সে বললে এটা গুরুত্বটা পাবে, তাকে তো কিনে নিয়েছে এরা। পাকিস্তানের এই এজেন্ডা যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে না পারে, এখানে নাগরিক সমাজকে সচেতন হতে হবে, সরকারকেও সচেতন হতে হবে এবং সরকারকে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির
সক্রিয় উদ্যোগ নিতে হবে। বিশিষ্টজনদের মতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এ সময়ে এখনও দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে পিছিয়ে দিতে দেশ বিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে একটি চক্র, যাদের বিরুদ্ধে আরও সতর্ক হতে হবে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ছাত্র দলের কার্যক্রম, ঘোষণা করা হয়েছে বিভিন্ন কমিটি। ২,০০০ কোটি টাকার ঋণ জালিয়াতি, পিকে হালদারের ৭৫ সহযোগীর বিরুদ্ধে দুদকের ৩০ মামলা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। জনবিচ্ছিন্ন বিএনপি জামাত জোট করোনা নিয়ে গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। উত্তরার ব্যারাক স্টেডিয়ামে ঢাকা উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপলক্ষে অসহায় কর্মহীন মানুষকে ঈদ উপহার ও ত্রাণ বিতরণ করেন মাহবুবুল আলম হানিফ। পরে বলেন, বিএনপি জামাত জোট করোনার সময় জনগণের পাশে দাঁড়ায়নি। আওয়ামী লীগ যে কোনো দুর্যোগে সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে। এখনো ওই পরাশক্তি বিএনপি জামাত তারা সরকারের বিরুদ্ধে নানা মিথ্যাচার করছে, ষড়যন্ত্র করছে। আপনারা এতে বিভ্রান্ত হবেন না, শুধু আস্থা রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর। যতদিন জননেত্রী শেখ হাসিনা উনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন ততদিন এই দেশের উন্নয়ন অগ্রগতি শুধু নয়, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের তাদের পথ উন্মোচন হবেই। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রম। ২০১৯ সালে বর্তমান কমিটিকে সব কার্যক্রমে স্থগিতাদেশ দেয় আদালত, কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনির দাবি, আদালতের নিষেধাজ্ঞার কোনো কাগজ তারা পাননি। জসিম জুয়েলের রিপোর্ট। আর্থিক লেনদেন অযোগ্যদের পদায়নের অভিযোগে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ছাত্রদলের কমিটি নিয়ে মামলা হয়। ২৩ সেপ্টেম্বর নতুন কমিটির সব কার্যক্রম অন্তর্বর্তীকালীন স্থগিত আদেশ দেয় আদালত। তবে আদালতের সেই আদেশ না মেনে গত ১৪ জুলাই ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা করে। এ ব্যাপারে ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদককে বারবার ফোন দিয়েও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, আদালতের নিষেধাজ্ঞার কোনো কাগজ তাদের হাতে এসে পৌঁছায়নি। কার কাছে বল আছে, কোন ফাইলে পড়ে আছে, এইটাও আমাদের জানা নাই। আমাদের কাছে এই ধরনের কোনো চিঠি আসে নাই। আদালতের এ ধরনের নিষেধাজ্ঞাকে ষড়যন্ত্র বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। আদালতের অবজারভেশন যেটা ছিল সেই অবস্থাটা আমরা ছাত্রদলের সেন্ট্রাল কমিটি করলাম, এর মধ্যে অনেক কমিটি হয়ে গেছে সারা বাংলাদেশে, কোনো কমিটি তো বন্ধও নাই। আমাদেরকে একটু হয়রানি করার জন্য এই ধরনের অবজারভেশন নিয়ে আসছে, এটা ষড়যন্ত্রমূলক। নতুন কমিটি একতরফা হয়েছে এমন অভিযোগ ছাত্রদলের অধিকাংশ নেতাকর্মীর। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করেছে যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এ প্রার্থনায় অংশ নেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় সব রকম ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। পিকে হালদার কাণ্ডে প্রায় ২,০০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে ৭৫ জনের বিরুদ্ধে আরও ৩০টি মামলা করতে যাচ্ছে দুদক। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। শুধুমাত্র একটি কম্পিউটার ব্যবহার করে ৩০টি কাগজে প্রতিষ্ঠান তৈরি করে মর্টগেজ ছাড়াই ঋণ নিয়ে লুটপাট করা হয় প্রায় ২,০০০ কোটি টাকা। ব্যাংক পাড়ার আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার ও তার সহযোগীদের যোগ সাজেশে লুটপাট হয় এই অর্থ। মিথ্যা বর্ণনা দিয়ে
আপনার মানুষকে মিসগাইড করে এবং অফিসিয়ালসদেরকে ইন কনাইভেন্স উইথ অফিসিয়াল তাদের সহযোগিতাভাবে এই টাকাগুলি তারা মেরে দিয়েছে। তো এটা অত্যন্ত গর্হিত কাজ। তো অবশ্যই এটা দেশের আর্থিক অপরাধের একটা বেস্ট এক্সাম্পল। আর্থিক অপরাধ কী পর্যায়ে চলে গেছে। সম্প্রতি দুদকের অনুসন্ধানে উঠে আসে এসব তথ্য। এ ঘটনার বিরুদ্ধে আরও 30টি মামলা করতে যাচ্ছে দুদক। অনেক সময় স্যাংশনও ছিল না, হয়তো 2 কোটি টাকার স্যাংশন ছিল, লোন এক্সটেন্ডেড করে নিয়েছে 6 কোটি, বাকি 4 কোটির এক্সটেন্ড করে নিয়ে গেছে, সেটার কোনো স্যাংশন ছিল না। এই ধরনের 30টি মামলা খাতোয়ারি এগুলি করার জন্য দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্ত হয়েছে আমি জানতে পেরেছি, এবং দুর্নীতি দমন কমিশন হয়তো শীঘ্রই 30টি মামলা করতে যাচ্ছে, এবং এর মধ্যে আসামির সংখ্যা বর্তমানে হয়তো বা 75 জন হতে পারে, 70 থেকে 75 জন। আর যখন ইনভেস্টিগেশন শুরু হবে তখন হয়তো আরও বাড়তেও পারে। এসব প্রতিষ্ঠানকে অনেক আগে থেকেই নজরদারিতে রাখা প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। আমি বলতে চাই এটাই হোক শেষ ফ্রড। বাংলাদেশ ব্যাংকে আরও শক্ত হতে হবে, বিএফআইয়ের নজরদারি আরও বাড়াতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পিকে হালদারের জন্ম না নেয়। প্রায় 275 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক। এরই মধ্যে পলাতক পিকে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ যত ঘনিয়ে আসছে মানুষ যেন ততই বেপরোয়া হয়ে উঠছে। কি গণপরিবহন, কি বাজারঘাট, শপিং মল আর মার্কেট, সবখানেই স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা। আর সামাজিক দূরত্ব বজায় থাকবে এমন আশা করাও যেন বোকামি। যারা সচেতন তারাও অনেকটা অসহায় পুরো পরিস্থিতির কাছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরুন্নবী। স্ট্রিট ফুড সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয়, কিন্তু এটা কি এসব উন্মুক্ত ও মজাদার খাবার গ্রহণের সময়? বনানী বাজারের এই চিত্র তো তা বলে না। এ যেন স্বাভাবিক সময়ের মতোই অবস্থা। জানতে চাওয়া হলে ক্রেতা ও বিক্রেতা কারোরই যুক্তির কোনো অভাব নেই। অফিসের নিচে আসছি এই জন্য আর কি খাচ্ছি। দামে কম, মানে ভালো, একটু ধুলাবালি থাকতেই পারে, স্বাভাবিক না। আমরা তো দূরে দূরে আসে, মাঝে মাঝে মানুষ ভুল করে একটু একসাথে হয়ে যায় বন্ধু বান্ধব হইলে, সেই ক্ষেত্রে আমি যদি আমার ভালোটা না বুঝি আপনারা তো আমাকে বইলে কোনো ভালো করাতে পারবেন না। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, মাস্কও নাই এবং পরিবেশটাও যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও কিছু না। কোরবানির ঈদ, কিন্তু অভিজাত শপিং মলগুলোতে মানুষের বিচরণ কিন্তু কমেনি। কেউ এসেছেন কেনাকাটা করতে, আবার কেউ এসেছেন নিছক লকডাউন উঠে যাওয়া উপভোগ করতে। স্বাস্থ্যবিধি মেনে চলাটা গৌণ এসব মানুষের কাছে। আমরা উপরে যে মুখ কাপড়ের ডাস্টটা আছে না, অনেক সময় দমাটকে আসে, দোকানের ভিতর যখন থাকতে হয় তখন মাস্ক পরে থাকতে হয়, আর তো কাস্টমারের অবজেকশন দেওয়া যাবে। পেটের দায়ে যখন আর কি ভয়, মানে ভয় থাকলেও হয় না, ভয় নাই, বুঝেন নাই। ফুটওভার ব্রিজ কিংবা ফুটপাত, কোথাও নেই স্বাভাবিক চলাফেরা করার মতো পরিবেশ। কারণ মানুষের স্রোত ও এর নিরন্তর চলাচলের গতি নির্ণয় করার সাধ্য কার আছে? তাও যদি একটু সচেতন থাকতো। খুলি মাঝে 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 খুলি, এই যে একলা থাকি তখন। এই যে আমার লাগানে আছে, এই যে আমার মাছ লাগানে আছে। এ তো গেল বাজারঘাটের পরিস্থিতি। গণপরিবহনের অবস্থা আরও নাজুক। বাসের স্টাফদের ছো মেরে গাদাগাদি করে যাত্রী তোলার প্রতিযোগিতাও দেখা মিলল। যে করেই হোক লাভের পাল্লা বাড়াতেই যেন চাই। পথে তো পুরা বাস ভর্তি আছে, দাঁড়াইয়া লোক আনছে, বাধা করতেছে যে ভাইয়া ওঠেন না, আমাদের সিট ফিল আপ। তার ভিতরে পাবলিক জোর করে উঠতেছে। উনি যদি ঠিকভাবে গেটটা লাগায় আমি তো উঠতে পারবো না, ঠিক না? কিন্তু উনি তো লাগাচ্ছে না, উনি তো পাবলিক উঠাচ্ছে এবং তো স্বাস্থ্যবিধি মানতেছে। লকডাউন উঠেছে জীবন জীবিকা ও অর্থনীতির পথ চলা স্বাভাবিক ছন্দে রাখতে। নিজের কিংবা পরিবারের বা সমাজের স্বাস্থ্য ঠিক রাখতে নাগরিকদের কি কোনো দায়ী নেই? মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা চিকিৎসায় অক্সিজেন চাহিদা নিশ্চিত করতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় 17টি অক্সিজেন ব্যাংক স্থাপন করছে আবুল খায়ের গ্রুপ। চলতি মাসে অক্সিজেন ব্যাংক থেকে হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ করা যাবে বলে জানিয়েছেন আবুল খায়ের স্টিল প্ল্যান্টের সিইও। অক্সিজেন ব্যাংক থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার রিফিল করে দেওয়ারও ব্যবস্থা থাকবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সীমান্ত এলাকা থেকে এখন সারা দেশেই ডেল্টা ভেরিয়েন্টের দাপট। দ্রুত সংক্রমণশীল ভাইরাসটির বিস্তার বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে কয়েক গুণ।
করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সহায়তায় 2020 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে একেএস প্ল্যান্টে উৎপাদিত অক্সিজেন জনস্বার্থে উন্মুক্ত করে দেয় আবুল খায়ের গ্রুপ। এ পর্যন্ত 18,000-এর বেশি ব্যক্তিগত ও হাসপাতালের সিলিন্ডার বিনামূল্যে রিফিল এবং 5,000 সিলিন্ডার বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া 20টি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করে দিয়েছে তারা। 500-550 সিলিন্ডার দিচ্ছি, আমরা লিকুইড দিচ্ছি, আমরা সেট আপ করেছি, ব্যাংক সেট আপ করেছি, আমরা আমাদের গাড়িতে করে পাঠাচ্ছি সিলিন্ডার, এবং এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমরা রিসেন্টলি আরো অনেক আমরা এখন বড় বড় সিলিন্ডার কিনছি যাতে আমরা বেশি ক্যারি করতে পারি অক্সিজেন একসাথে। সম্প্রতি অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। তরল অক্সিজেন উৎপাদন এখন 30 টনে উন্নীত করেছে আবুল খায়ের গ্রুপ। আমাদের কম্প্রেসড অক্সিজেন যেটা তৈরি হয় সেটাকে আমরা কম্প্রেস করতে গেলে পর আমাদের কিছু ইকুইপমেন্ট লাগে, তো সেই ইকুইপমেন্টগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি, এক্সপেক্ট করছি যে এই মাসের শেষের দিকে চলে আসবে এবং হয়তো আগামী মাসে কোনো এক সময় আমরা এটা কমিশনিং করে চালিয়ে যেতে পারবো। তখন কিন্তু আমাদের কম্প্রেসড অক্সিজেন দেওয়ার ক্যাপাসিটি অনেক বাড়বে। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আবুল খায়ের গ্রুপ অক্সিজেন ডিপো স্থাপন করে দিচ্ছে, সেটা এখন তারা বিনামূল্যেই কাজটি করে দিবে জনসেবায়। এটা হলো আমাদের একটা বাড়তি ব্যবস্থা, যাতে যদি ওই ধরনের সমস্যা না পড়ে যে নিতে দেরি হয়ে যাচ্ছে, আনতে দেরি হয়ে যাচ্ছে। চলতি মাসে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় 17টি অক্সিজেন ব্যাংক চালু হবে জানান আবুল খায়ের স্টিল প্ল্যান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা। বড় বড় সিলিন্ডার আমরা চিটাংতে ফিল করে নিয়ে যাবো এসবখানে, যেখানে আমাদের একটা ইসের মতন থাকবে, একটা গ্রিডের মতন থাকবে, গ্রিড, যেখানে আমরা সিলিন্ডারগুলি ফিট করে দিব। এবং এই গ্রিড থেকে তখন ধরেন কাস্টমার যাদের অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন দরকার হবে তারা এখান থেকে ফিল করে নিয়ে যেতে হবে ফ্রি অফ কস্ট। আবার এই বড় সিলিন্ডারগুলি যখন খালি হয়ে যাবে এগুলি আমরা ফেরত নিয়ে এসে আবার চিটং থেকে আবার ফিল করে সাপ্লাই করব। যতদিন করোনা সংক্রমণ থাকবে ততদিনই এই কার্যক্রম চালিয়ে নিতে চায় প্রতিষ্ঠানটি। মেইন অবজেক্টিভ তো সার্ভিস দেওয়া, যতখানি বাড়াতে পারি আমরা করব। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় সিআইডি, আগুনের জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট। তালেবানের হয়ে লড়ছে 10,000 পাকিস্তানি, ইমরানের বিরুদ্ধে মদদের অভিযোগ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় আগুনে 52 জনের প্রাণহানির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তদন্তে যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, দ্রুত মামলাটির তদন্ত শেষ করে অভিযোগপত্র দেয়া হবে। আগুনের মূল কারণ অনুসন্ধান সহ এর মধ্যে সব বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি। 8 জুলাই সন্ধ্যায় হাশেম ফুডস কারখানায় আগুনে 52 জনের মৃত্যু হয়। কারো কাছে যদি কোনো ভিডিও থাকে, লাইক অনেকের কাছে যে ফার্স্ট রেসপন্ডার ছিল বা এরকম ছিল, অনেক এক্সক্লুসিভ ভিডিও থাকতে পারে যেগুলো আমাদের তদন্তে কাজে লাগতে পারে। সবাইকে আহ্বান জানাবো, ওরকম কিছু কারো কাছে থাকলে আমাদের তদন্তকারী কর্মকর্তা এখানে নারায়ণগঞ্জে বসেন, আমাদের সাথে যোগাযোগ করেন, এগুলো আমাদের কাজে লাগবে। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। দেশের পোল্ট্রি শিল্পে বছরে অন্তত 45 লাখ টন বর্জ্য তৈরি হয়। এসব বর্জ্য বা লিটার থেকে 35 লাখ ঘনমিটার গ্যাস, 225 মেগাওয়াট বিদ্যুৎ আর 38 লাখ মেট্রিক টন জৈব সার উৎপাদন করা সম্ভব। তবে এক্ষেত্রে একটি সমন্বিত পরিকল্পনা ও সরকারি নীতি সহায়তা জরুরি বলে মনে করছেন উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। পোল্ট্রি শিল্প নিয়ে তৌহিদুর রহমানের 5 পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। পোল্ট্রি শিল্প থেকে পাওয়া বর্জ্য বা লিটার ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশ গ্যাস, বিদ্যুৎ ও জৈব সার তৈরি করছে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশগুলোর অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই বর্জ্য। গত কয়েক দশকে বাংলাদেশেও বিকশিত হয়েছে পোল্ট্রি শিল্প।
তবে এ খাত থেকে আসা বিপুল পরিমাণ বর্জ্যের সুব্যবস্থাপনা এখনও নিশ্চিত হয়নি, যদিও বেসরকারি উদ্যোগে কয়েকটি প্রতিষ্ঠান চেষ্টা করছে। টপ 10-এর মধ্যে যদি ধরি, এভারেজে সবার কম বেশি এক একজনের 1 কোটির উপরে মুরগি আছে। 1 কোটি মুরগির কতগুলো ওয়েস্ট হয়, কত টন ওয়েস্ট হয় এভরিডে, সেইটাকে কিন্তু কেউই কন্ট্রোল করছি না। আমি যদি পাওয়ার প্ল্যান্ট করি তাহলে আমার ফার্মিংয়ের 60% ইলেকট্রিসিটি আমি নিজেই উৎপন্ন করতে পারবো। প্যারাগন ও কাজী ফার্ম সহ এ খাতের কয়েকটি প্রতিষ্ঠান দৈনিক 1000 টন জৈব সার আর 10,000 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করছে। তবে প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, বছরে পোল্ট্রি শিল্প থেকে পাওয়া বর্জ্য বা লিটার থেকে 225 মেগাওয়াট বিদ্যুৎ আর 38 লাখ মেট্রিক টন জৈব সার উৎপাদন করা সম্ভব। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, দেশের পোল্ট্রি শিল্পকে সঠিক পরিকল্পনার আওতায় আনা সম্ভব হলে অর্থনীতি আরও গতিশীল হবে, লাভবান হবে উদ্যোক্তারাও। ইন্টিগ্রেটেড প্রজেক্ট হিসেবে দেখতে হবে এবং ইন্টিগ্রেটেড প্রজেক্ট করলে ওই প্রজেক্টের যে ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্ট তার বড় একটা অংশ কিন্তু এই বায়োগ্যাস থেকে চলে আসতে পারে এবং তাহলে কিন্তু তার কস্ট অফ প্রোডাকশন কমে যায়। এই ক্যালকুলেশনটা, হিসাবটা এখনো আমরা আমাদের ফার্মাররা বুঝে না, বড় ফার্মাররাও সেইভাবে কাজে লাগায় না। ডিম আর মাংসের মধ্যেই পোল্ট্রি শিল্পকে সীমাবদ্ধ রাখতে নারাজ সরকারও, তাই বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা মেনে চলতে খামারিদের প্রতি আহ্বান সংশ্লিষ্ট মন্ত্রীর। বড় আকারের যারা আছে তারা যাতে তাদের বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক কৌশল এবং ব্যবস্থাপনা গ্রহণ করেন, যদি না করেন সেক্ষেত্রে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে। বছরে পোল্ট্রি শিল্প থেকে কমপক্ষে 45 লাখ টন বর্জ্য পাওয়া যায় জানিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক খবর। তালেবানের হয়ে 10,000 পাকিস্তানি আফগানিস্তানের বিরুদ্ধে লড়ছেন। উজবেকিস্তানে এমন অভিযোগ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এছাড়া তালেবান গোষ্ঠীকে সরাসরি মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। তবে কাবুলের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। এদিকে খবর সংগ্রহ করতে গিয়ে আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন পুলিৎজার পুরস্কার জয়ী ভারতীয় ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকী। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। মার্কিন সেনা প্রত্যাহার শুরুর সাথে সাথে একের পর এক শহরের দখল নিচ্ছে তালেবান। উত্তর আফগানিস্তানের বদখোসান থেকে দক্ষিণের কান্দাহার পর্যন্ত তালেবানের জয়ের পেছনে ইসলামাবাদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ তুলেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে ইমরান খানের তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট ঘানি। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী তালেবানের হয়ে যুদ্ধ করার জন্য পাকিস্তান থেকে 10,000-এর বেশি যোদ্ধা এসেছেন। এ সময় ঘানি বলেন, তালেবান বলেছিল শহর ও প্রাদেশিক রাজধানীগুলোতে হামলা চালাবে না, কিন্তু তারা কথা রাখছে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অবশ্য তালেবানকে মদদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। আফগানিস্তানের কান্দাহারে আফগান সেনা ও তালেবান সদস্যদের সাথে সংঘর্ষে পুলিৎজার পুরস্কার জয়ী ভারতীয় ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকী নিহত হয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনীর সাথে থেকে কান্দাহার প্রদেশে সংবাদ সংস্থা রয়টার্সের হয়ে রিপোর্টিংয়ের কাজ করছিলেন তিনি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। চীনের উহানের গবেষণাগার এবং বাজারগুলো আবারও তদন্ত করতে প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসিস বলেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদনটিতে স্বচ্ছতার বেশ অভাব ছিল। 440 শব্দে সেই প্রতিবেদনে ঘটনার প্রকৃত তথ্য উঠে আসেনি বলে মনে করেন WHO প্রধান। এদিকে মেক্সিকোতে প্রায় 90 লাখ মানুষকে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনা হয়েছে বলে জানা গেছে। ফ্রান্স থেকে ইংল্যান্ডে আসা ভ্রমণকারীদের 10 দিনের নিভৃতবাসের নির্দেশ দেওয়া হয়েছে। ফ্রান্সে গেল 24 ঘন্টায় 10,000-এর বেশি করোনা আক্রান্ত হয়েছেন। সেপ্টেম্বর থেকে টিকা গ্রহণকারী সকল মানুষের জন্য সীমান্ত খুলে দেবে কানাডা। জার্মানির পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 150 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। বন্যায় ধসে পড়েছে বেশ কয়েকটি বাড়ি। পানি লোকালয়ে প্রবেশ করায় পানিবন্দী হয়ে পড়েছে অনেকে, আশ্রয় নিয়েছেন ছাদে। অনেক এলাকায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যদের পাঠানো হয়েছে।
এদিকে বন্যার কারণে রাইন নদীতে নৌ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে, বাধা পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। বেলজিয়ামে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন। 20 জুলাই জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো। সংবাদ বিরতি। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দ্বিতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জয় নিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। বিপিএলে মোহামেডানের জয়, উত্তর বারিধারাকে হারালো 4-1 গোলে। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। এবার খেলার খবর। ওয়ানডে সিরিজ জিততে কাল দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়। আর নিজেদের পরিচিত পরিবেশ কাজে লাগিয়ে জয় দিয়ে সিরিজে ফিরতে চায় জিম্বাবুয়ে। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। সাকিব লিটনের ঝলকে জিম্বাবুয়েকে প্রথম ওয়ানডেতে 155 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে তামিম তাসকিনরা। আত্মবিশ্বাসটাও অনেক উপরেই রয়েছে। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে মাঠে নামবে টাইগাররা। তাছাড়া সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ হওয়াতে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করতে চায় অধিনায়ক তামিম। 3টি ম্যাচই জিতে পূর্ণ পয়েন্ট পেলে টেবিলের শীর্ষে উঠবে টাইগাররা। এদিকে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে জিম্বাবুয়ে। নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে ও সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প কিছু নেই তাদের সামনে। 20 জুলাই হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে উত্তর বারিধারাকে 4-1 গোলে হারিয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল মোহামেডান। এই জয়ে 18 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে টেবিলের 4র্থ স্থানে রয়েছে তারা। 1 ম্যাচ কম খেলে 15 পয়েন্ট নিয়ে 9ম স্থানে উত্তর বারিধারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 19 মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন বাপ্পি। 5 মিনিট পরই সুমন রেজার গোলে 1-1 সমতা আনে উত্তর বারিধারা। এরপর 36 মিনিটে দিয়াবাতি ও যোগ করার সময়ে হোসেন গোল করলে প্রথমার্ধেই 3-1 গোলে এগিয়ে যায় মোহামেডান। বিরতির পর ম্যাচের 81 মিনিটে আওয়াচিংয়ের গোলে 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত জার্সিটাকে খুলবেন, একটা ইয়েলো কার্ড খেতে হবে কিন্তু। এবং তিনি জার্সিটা খোলার অনেক চেষ্টা করেছেন, সম্ভবত বৃষ্টির পানির কারণে হোক আর ঘামের কারণে হোক, সেটা কিন্তু একদম শরীর। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আবারও 2 শতাধিক মৃত্যু। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, সামাল দেয়া কঠিন হয়ে যাবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। লঞ্চ ফেরিতে উপচে পড়া ভিড়, বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। কোরবানির পশুর হাটে সরবরাহ প্রচুর, ক্রেতা কম, স্বাস্থ্যবিধি মানছেন না বিক্রেতারা। মুক্তিযুদ্ধ নিয়ে আবারও অপপ্রচার, মাঠে সক্রিয় বার্ডম্যান তাসনিম চক্র। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।